14 জুলাই বাস্তিল দিবস। 1789 সালের 14 জুলাই ফ্রান্সে বিপ্লবীদের দাপটে ভেঙে পড়েছিল ফ্রান্সের সেই বিখ্যাত বাস্তিল দুর্গ। আর সেই ঐতিহাসিক দিনে বিশ্বকাপের সেমিফাইনালে ফাইনালে যাওয়ার জন্য লড়াইতে নেমেছিল কিলিয়ান এমবাপেরা। কিন্তু আসলে যে কারা বিপ্লবী সেটা প্রমাণ করে দিল স্প্যানিশ আর্মাডা। এই ঐতিহাসিক দিনে বাস্তিল দুর্গ এবং ফ্রান্সের বিপ্লবকে রুখে দিল এবং তারা দ্বিতীয়বারের জন্য উঠে গেল বিশ্বকাপের ফাইনালে। এর আগে স্প্যানিশরা যেবার বিশ্বকাপের ফাইনালে উঠেছিল সেটা ছিল 2010 সাল, আর 2010 সালেই ওরা প্রথমবারের জন্য বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল। তবে আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট যেটা বলতে হয় সেটা হচ্ছে পরপর তিনবার ফ্রান্সকে নকআউটে রুখে দিল স্পেন। বিশ্বকাপ শুরুর আগে থেকে এখনো অবধি সব থেকে হট ফেভারিট টিম ছিল হচ্ছে ফ্রান্স। ম্যাচের আগে ইয়ামাল কিন্তু হুমকি দিয়েছিল যে ভাই তোমরা যতই হট ফেভারিট হও যাই হও না কেন ভাই, আমরা যখন রয়েছি আমরা তোমাদের ভয় পাই না। ইয়ামালের কথা হচ্ছে ভাই আমি ইনস্টাগ্রাম স্টোরি দেবো, ইনস্টাগ্রাম স্টোরি দিয়ে দেখাবো ওরা কাকে বলে, ঠিক আছে? ওরা ফার্মিং ইয়ামালের থেকে বেশি কেউ ভাই করতে পারে না। ইয়ামাল এটা আগেই বলেছিল যে যদি কাউকে ভয় পেতে হয় তাহলে ফ্রান্সকে আমাদের ভয় পেতে হবে, এবং ইয়ামাল সেটা প্রমাণ করে দিয়েছে। কেননা ম্যাচের মধ্যে এরকম ভাবে একপাক্ষিক ভাবে পুরো খেলাটাকে চালনা করবে স্পেন, এটা হয়তো কেউ কল্পনা করেনি। ভাই এরকম একটা ম্যাচে যে কোনো একটা প্লেয়ারকে নিয়ে কথা বলা বহুত মুশকিলের বিষয়, কিন্তু এক এক করে আসা যাক। প্রথমেই হচ্ছে ইয়ামালের যে কথাটা বললাম, ভাই অরা ফার্মিং যদি বলতে হয় তাহলে এই 19 বছরের বাচ্চাটার থেকে শেখা উচিত। কেননা দেখো এই 17 বছর 18 বছর 19 বছর বয়সে যে যৌবনের যে পিরিকটা জাগে মনের মধ্যে, সেই জিনিসটা জাগার থেকে বড় কথা যে ইয়ামাল যেভাবে ডেলিভার করে ভাই সেইটা হচ্ছে অনবদ্য একটা বিষয়। কথাটা কেন বলছি সেটা আমি বলি, একটুখানি বোঝানোর চেষ্টা করি। সেটা হচ্ছে প্রথম গোলে ইনভলভমেন্টটা, যেটা পেনাল্টি পেয়েছে স্পেন, সেটার ইনভলভমেন্টটা কিন্তু ইয়ামালের ছিল। আর দ্বিতীয় গোলের ক্ষেত্রে এই জিনিসটা একটু আমি বুঝতে হবে যে পেদ্রো পোরো যেভাবে বলটা নিয়ে ভিতরের দিকে ঢুকে গেল তার জন্য কিন্তু অনেকখানি ক্রেডিট কিন্তু ইয়ামালকে দিতে হবে। ইয়ামাল সেভাবে মানছি যে পারফর্ম করতে পারেনি, কিন্তু ইয়ামালের বুদ্ধিমত্তা এবং ও যেভাবে চেষ্টা করেছে সেই দিক থেকে অবশ্যই তার তারিফ করতেই হবে। ইয়ামাল যেভাবে সে উইকটাকে ধরে রেখেছিল উইংয়ে, যে কারণে পেদ্রো পুরো ভিতর দিয়ে ঢুকতে পেরেছে। অলমোকে বলটা পাস দেওয়ার পরে যেভাবে অলমোর পিছন থেকে যে ট্যাকেলটা হলো এবং বলটা উড়ে গিয়ে আবার পেদ্রো পোরোর পায়ে বল এবং পেদ্রো পোরো সেখান থেকে গোলটা স্কোর করলো। এখানে পেদ্রো পোরো তো অবশ্যই জরুরি গুরুত্বপূর্ণ কাজ সেরে দিয়েছে, কিন্তু এখানে ক্রেডিটটা ইয়ামালের ভাগেও যাবে। যখন ফরওয়ার্ড থেকে শুরু করা হয়েছে, দেখো ফ্রান্সের বিষয় নিয়ে পরে আসা যাবে, কারণ ফ্রান্সের বিষয় সেরকম ভাবে বলার কিছু নেই, করলে দুর্নামই করতে হবে, কিন্তু দুর্নামটা একটু পরে করবো। কিন্তু তার আগে স্পেনের ফরওয়ার্ড থেকে যখন শুরু করা হয়েছে তখন ফরওয়ার্ড থেকে পিছনে আসা যাবে। স্পেন হলো এমন একটা টিম ভাই, এদের মিডফিল্ড এতখানি কম্প্যাক্ট। ফাবিয়ান রুইসকে নামানো হয়েছে পেদ্রির জায়গায় পরপর 2খানা ম্যাচে। পেদ্রির মতো একজন প্লেয়ারকে বেঞ্চে বসিয়ে তারপরেও এরকম ফ্রান্সের মতো টিমকে যে আউটক্লাস করা যায় তার জন্য স্যালুট মারতেই হবে গান্ধীজি দেলা ফুয়েন্তেকে। এত সুন্দর ট্যাকটিক্স, এত সুন্দর টেকনিক ব্যবহার করে। আর স্পেনের টিকি টাকা তো ফ্রান্সের কোনো প্লেয়ার ধরতেই পারেনি। ফাবিয়ান রুইজের চমৎকার প্রদর্শন। আর রদ্রির কথা যদি না বলা হয় তাহলে তোমার কান কাটা উচিত ভাই। রদ্রি যে ওই এসিএল ইঞ্জুরিটা পাওয়ার পরে ব্যালন ডিওরটা পেয়েছিল, তারপরে যে এসিএল ইঞ্জুরিটা পাওয়ার জন্য সে দমে ছিল, তো ওই যে মনের মধ্যে যে একটা রাগ, দুঃখ, কষ্ট, যে বেদনাটা, সেই যে রাগ অভিমান ওইটা একেবারে এই ম্যাচে ঢেলে দিয়েছে হচ্ছে রদ্রি। টপ ক্লাস পারফরমেন্স, মানে রদ্রির পারফরমেন্স এমন ভাই পুরো আইফেল টাওয়ারের থেকে উঁচু, এত টপ লেভেল পারফরমেন্স রদ্রি। দেখো পৃথিবীতে অনেক আন্ডাররেটেড প্লেয়ার আছে যাদের নিয়ে অতটা বেশি কথা বলা হয় না। ওয়ারজাবাল ঠিক তেমনি একটা আন্ডাররেটেড প্লেয়ার যে দেশের হয়ে কন্টিনিউয়াসলি ভাই ডেলিভার করে চলে ভাই। যখন পেনাল্টি শুট আউটটা নিতে গেলে তার কনফিডেন্স দেখেই বোঝা যায় ভাই। এইবার আসা যাক স্প্যানিশ ডিফেন্সে। এইবার বিশ্বকাপে এমবাপে, দেমবেলে, ওলিসে যে ফর্মে ছিল, তাছাড়া পুরো যে ফ্রান্সের টিম এবং তাদের যে ফরওয়ার্ড লাইন, মিডফিল্ড যেভাবে ফর্মে ছিল, কিন্তু এই ম্যাচে এমবাপে, দেমবেলে, ওলিসে, বারকোলা এদের পুরো যে অ্যাটাকিং ভার্সনটা এদের পুরো ভোতা করে দিয়েছে স্প্যানিশ ডিফেন্স ভাই। তুমি স্প্যানিশ ডিফেন্সে তুমি একটা প্লেয়ারের নাম না নিয়ে থাকতে পারবে না যে ভালো খেলেনি। প্রথমেই বলতে হয় ডান দিক থেকে ভাই, পেদ্রো পোরোর কথা তো বললাম, চমৎকার প্রদর্শন। পেদ্রো পোরো কিন্তু এইবার বিশ্বকাপে প্রথম চয়েসে ছিল না স্টার্টিং 11-এ, কিন্তু তারপরে লোরেন্তের জায়গায় সে যে চান্স পেয়েছে সেই জায়গাটা সে বখুবি
মানে ওটাকে কি বলে, বাংলায় কথাটা মনে পড়ছে না, কিন্তু সে চমৎকার ভাবে ভাই ধরে রেখেছে এবং যেভাবে খেলাটা দেখিয়েছে পুরো একটা মানে টটেনহামে তো ভাই ওর পায়ে বল পায়, মানে টটেনহামে যদি একটা বল ও পেয়ে লাথি মেরে দেয় তাহলে টটেনহামের সমর্থকগুলো ভাই ওরা ওখানে মাথায় নিয়ে মানে লাফাবে, কিন্তু এই জায়গাটায় এসে স্পেনে ওরে না 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 পেদ্রো পোরো মানে কি খেলাটা কি ভেলকি যে দেখিয়েছে। তারপরে আসা যায় পাও কুবার্সি। পাও কুবার্সি তো মানে যদি বলা হয় যে বিশ্বকাপের এমার্জিং প্লেয়ার বা সব থেকে বেস্ট ডিফেন্সিভ সেন্টার ব্যাক হোক বা সব থেকে ট্যালেন্টেড প্লেয়ার হোক, আর কি কি তারিফ করবো এই পাও কুবার্সি। পাও কুবার্সি যেভাবে কন্টিনিউয়াসলি এবং কনস্ট্যান্টলি নিজের ফর্মটা ধরে রেখে যে পারফরমেন্স দেখিয়ে গেছে স্পেনের সেন্টার ব্যাক হিসেবে, অমাইক ভাই, অনবদ্য। লাপোর্তে ভাই, লাপোর্তের গেম দেখে তুমি কি বলবে? আমি এই যে যে নামগুলো নিচ্ছি একে তুমি একজনের থেকে আরেকজনকে বেশি তারিফ করা যায় না, কিন্তু সবার তারিফই সেম সেম ভাবেই করতে হবে সবার তারিফ। কারণ লাপোর্তেও কিন্তু দারুণ ভাবে খেলা দেখিয়েছে, কেননা এমবাপে দেমবেলেকে ধরে রাখার জন্য আর ওলিসের পাস যাতে ভিতরের দিকে না আসে, এই জায়গায় লাপোর্তেকে ভাই প্রশংসা না করে কোনো উপায়ই নেই ভাই, করতেই হবে। আর তারপরে ভাই রিয়াল মাদ্রিদের টপ সাইনিং যদি এই সামার উইন্ডোতে হয়ে থাকে সেটা হচ্ছে কুকুরেয়া, যে মানে বিশ্বকাপটা শুরু হতে হতেই যে পাপা পেরেজ যে সাইনিংটা করে নিয়েছে সেটা আমাদের রিয়াল মাদ্রিদ সমর্থক হিসেবে অনেক ভাগ্য ভালো। কেননা বিশ্বকাপের এরকম পারফরমেন্সের পরে চেলসি তার দাম মানে 2 গুণ 3 গুণ 4 গুণ করে দিত ভাই। সেই জায়গায় কুকুরেয়াকে ধরা রিয়াল মাদ্রিদের পক্ষে একটুখানি মুশকিল ছিল বটে। যেভাবে সাইনিংটা করেছে বুদ্ধিটা খাটিয়ে, সেই জায়গায় টপ সাইনিং। আর কুকুরেয়ার ভাই কি বলবো, এখনো অব্দি এই বিশ্বকাপে একটা ম্যাচেও একবারও ড্রিবল পাস্ট হয়নি কুকুরেয়ার। কি বলবো, তুমি যদি বিশ্বকাপে বা ওয়ার্ল্ড ফুটবলে বেস্ট 3জন লেফট ব্যাক হিসেবে কাউকে ধরো তাহলে কুকুরেয়াকে ধরতেই হবে, কোনো প্রশ্নই ওঠে না, কোনো জায়গায় নেই, তুমি এটা ধরতে না ধরে পারবাই না। এবার ভাই সবার যখন তারিফটা করা হয়েছে তাহলে গোলকিপারকে বাদ দেবো কেন, তাই না? দেখো, স্পেনের এই টিমে যদি সব থেকে বেশি চাপে কেউ থেকে থাকে তাহলে সেটা হচ্ছে উনাই সিমন। লুইস দে লা ফুয়েন্তে যে তাকে বারবার কেন চান্স দেয় সেটার একটা বড় প্রেশার রয়েছে। তার উপর জোয়ান গার্সিয়া, ডেভিড রায়ের মতো গোলকিপার, তারা এরকম টপ পারফরমেন্স ক্লাব ফুটবলে দিয়ে এসে বেঞ্চে বসে আছে। সেই জায়গায় যদি উনাই সিমন একটা মাত্র ভুল করে তাহলে সমালোচনার মুখে তো পড়তেই হবে, তখন লুইস দে লা ফুয়েন্তেকেও জবাবদিহি করতে হবে। সেই জায়গায় ভাই উনাই সিমন যেভাবে লুইস দে লা ফুয়েন্তেকে রেসপেক্ট দেখিয়ে নিজের জায়গাটা, নিজের পজিশনটা ধরে রেখেছে প্রত্যেকটা ম্যাচে, সেখানে ডেভিড রায়া, জোয়ান গার্সিয়া পরের বিশ্বকাপে চান্স পাই কিনা এটাও একটা সন্দেহ। আর উনাই সিমনের কথা যদি বলতে হয় তাহলে ফ্রান্স তো প্রথম 70 মিনিট অব্দি একটাও শর্ট অন টার্গেটই করতে পারে না। ফ্রান্সের দুর্নাম করাটা ভুল হবে, কেননা এখানটায় ফ্রান্সের আসলে কোনো দোষ নেই। ফ্রান্স যে ভালো খেলেনি তার থেকে বড় কথা স্পেন পুরো তাদের স্কুল করে দিয়েছে, মানে স্কুল ইন দ্য সেন্স পুরো আউট ক্লাস করে দিয়েছে, আউট স্মার্ট করে দিয়েছে। দে লা ফুয়েন্তের ট্যাকটিক্স, টেকনিক, ফিজিক্যালি হোক মেন্টালি হোক বা সবভাবে আউট ক্লাস, আউট স্মার্টেড করে দিয়েছে দিদিয়ে দেশামসের ফ্রান্সকে। 45 মিনিটের পরে দেশমস হয়তো এটা চেয়েছিল যে ট্যাকটিক্সটা একটুখানি চেঞ্জ করবে, কিন্তু কোনো লাভ হয়নি। 70 মিনিট অর্থাৎ ওই যে দ্বিতীয়বার যে হাইড্রেশন ব্রেকটা হয় ওই অবধি যদি দেখা যায় তখনও অবধি একটাও শর্ট অন টার্গেট নিতে পারেনি ফ্রান্সের টিম। তারপরে হয়তো 2-1টা চান্স ক্রিয়েট করা হয়েছে, কিন্তু অতখানেও বেশি কিছু হয়নি। কিন্তু উনাই সিমনের ওই যে দৌড়ে এমবাপে যখন বলটা পেলো, ওই জায়গাটায় এমবাপের জন্য বলটা যখন দেওয়া হলো, উনাই সিমনের মধ্যে যেন ম্যানুয়েল নুয়ের ঢুকে গেছে ভাই। তখন ম্যানুয়েল নুয়ের যেভাবে দৌড়ে দৌড়ে এসে বলটাকে ক্লিয়ার করে দিত তেমনি উনাই সিমন। তাহলে বলতে হবে টপ ক্লাস ওর। আর ও যে এইভাবে খেলে পারফরমেন্স দেখিয়েছে সেই জায়গায় অন্যদের চান্স দেবে কি করে দে লা ফুয়েন্তে, ঠিক কি না? আমার যতদূর মনে হয় ফ্রান্সের টিম যথেষ্ট চেষ্টা করছিল, এমন নয় যে একেবারে চেষ্টা করছিল না, কিন্তু চেষ্টা করা আর সেটাতে সফলতা পাওয়া দুটো আলাদা জিনিস। কেননা স্পেনের মতো এরকম ডিফেন্সিভ টিম এবং এরা যেভাবে বলটাকে রিটেইন করে নিতে পারে, যেভাবে প্রত্যেকটা ম্যাচে, অর্থাৎ আমি বলতে চাইছি যে বলটা লুজ করার পরে বলটা যে রিটেইন এত তাড়াতাড়ি জলদি করে নেয় স্পেন, সেই জায়গায় ফ্রান্সের কাছে কোনো দ্বিতীয় চান্সই, সুযোগই দেয়নি। তো ফ্রান্স ভালো খেলবে এটা কি করে? ফ্রান্সের দোষ দেওয়া সত্যিই ভুল কথা, কিন্তু আসল কথাটা হচ্ছে ফ্রান্স তাদের সম্পূর্ণ
যে আউটপুটটা, তাদের যে সম্পূর্ণ ক্যাপাবিলিটিটা, সেটা তারা বের করতেই পারেনি স্পেনের সামনে। সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই বলতে হবে যে স্পেনই ডিজার্ভ করতো ফাইনালে যাওয়া, এবং তারাই ফাইনালে গিয়েছে। এরকম পারফরমেন্স নিয়ে স্পেন যে ফাইনালে গেছে, সেটাতে অবশ্যই তারা অনেক মোটিভেশন পাবে, অনেক ফাইনাল জেতার জন্য তাদের মনোবল যোগাবে। আর এবার সবশেষে যে জিনিসটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 2010 সালে প্রথমবারের জন্য স্পেন ফাইনালে গিয়েছিল, আর সেই ফাইনালে তারা বিজয়ী হয়েছিল, বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল। এইবার দ্বিতীয়বারের জন্য লামিন ইয়ামাল, দানি অলমো, পাউ কুবার্সি, পেদ্রি, এদের মতো ইয়াং সুপারস্টার যারা রয়েছে, তারা ফাইনালে যেতে পেরেছে। এবার আজকে যে ম্যাচটা রয়েছে ইংল্যান্ড বনাম আর্জেন্টিনা, তাদের মধ্যে যারা যাবে ফাইনালে, তাদের সাথে একটা চমৎকার হয়তো আমরা খেলা ফাইনাল উপভোগ করতে চলেছি। আর যদি আর্জেন্টিনা ওঠে তাহলে ফিনালিসিমাটা রিক্রিয়েট হবে আর কি। ফিনালিসিমাটা বাদ যাওয়ার পরে রিক্রিয়েটটা ওয়ার্ল্ড কাপেই হবে, এইটাই হয়তো স্ক্রিপ্টে ছিল। যাই হোক বন্ধুগণ, ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। টাটা, বাই, সায়নারা।